সবাই কেমন আছেন? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকিদের কি অবস্থা? এই তো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। সবাই একটু জয়েন করাইনি সবাইকে একটু। নোমান আছেন? নোমান কথা শুনতে পাচ্ছেন? নোমান শেখ কথা শুনতে পাচ্ছেন? সবার রোল নাম্বার গুলো লেখা হয়েছে? হ্যাঁ সবার রোল নাম্বার গুলো লিখে দেন যারা যারা পাচ্ছেন। তো আজকে কথা ছিল যে যাদের কিছু অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন ছিল, যে অনেকে অ্যান্সার খুঁজে পাচ্ছেন না বা কোনো কিছু জানতে চাচ্ছেন, এইগুলো কারা কারা আমি সিলেক্ট করে রাখছেন? প্রশ্নগুলো বলছিলাম কোন অধ্যায়ের কতটুকু, এটা কি সবাই সিলেক্ট করে রাখছেন? স্যার আমি আপনাকে ফেসবুকে নক দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ফেসবুকে নক না দিয়ে আপনি একটু বলেন যে অধ্যায় ভিত্তিক আপনি কোন অধ্যায়ের প্রশ্নগুলো আপনি পাচ্ছেন না বা বুঝতেছেন না, আমাকে একটু বলেন। স্যার এক মিনিট। হ্যাঁ বলেন। স্যার অষ্টম অধ্যায়ের অষ্টম 8.1 আর অধ্যায় 8.2 থেকে স্যার কতটুকু লিখবো? কোনটা অষ্টম অধ্যায়ের কি? অষ্টম অধ্যায় স্যার এই যে সাইক্লোমেট্রিক স্যার। হ্যাঁ অষ্টম অধ্যায়টা একটু জোরে কথা বলতে হবে, বোঝা যায় না। স্যার অষ্টম অধ্যায়ের সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি আর যে হেলথ স্টেট এর কমপ্লেক্সিটি কতটুকু লিখবো সেটা আর কি। ওকে, আপনার হবে অষ্টম অধ্যায় তো? জি স্যার, অষ্টম অধ্যায় না। একটু ওয়েট করেন, আমরা একটু অষ্টম অধ্যায়টা দেখে নিই। আবার অনেকে গায়েব হয়ে গেল। একটু বলেন অষ্টম অধ্যায়তে আমরা কোন জিনিসগুলো পাচ্ছি না সেটা একটু বলি। অষ্টম অধ্যায় থেকে আপনারা হ্যাসল কমপ্লেক্সিটি, এই তো? তো জাস্ট হ্যাসল কমপ্লেক্সিটিটা আমরা হ্যাসল কমপ্লেক্সিটিটা দেখেন, সফটওয়্যার কমপ্লেক্সিটি বিভিন্ন ধরনের মিজার ব্যবহার হয়, এগুলোর মধ্যে হ্যাসল কমপ্লেক্সিটি, মিজার, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি এখানে। তো হ্যাসল কমপ্লেক্সিটিটা কোথা থেকে কতটুকু দিবেন এটা একটু ভালো করে এখান থেকে দেখেন, জাভা ইত্যাদি মূল্যায়ন করেন। এই হ্যাসল এই কম্পিউটার প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এইখান থেকে একটু দিতে পারেন। ইংলিশ যদি কঠিন লাগে আপনি এইখান থেকে, যে অর্থাৎ অর্থাৎ প্রোগ্রাম হচ্ছে অ্যালগরিদমের একটি প্রয়োগ যা সংখ্যক টোকেনের সমষ্টি এবং এগুলোকে অপারেটর এবং অপারেন্ডে বিভক্ত করা যায়। হ্যাসেল ম্যাট্রিক্স সমূহ একটি প্রোগ্রামে অপারেটর এবং অপারেন্ড গুলো থাকে। এবার বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত হ্যাসেলটা দিলেই হবে। এরপরে যেটা হচ্ছে আপনার সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি যেটা বলছিলাম, একটু ভালো করে দেখেন সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটিটা আমরা এই যে এত সালে সফটওয়্যার কমপ্লেক্সিটি সংখ্যা মেজার করার জন্য এই যে ম্যাকবে 1976 যেটা ইয়ার সফটওয়্যার কমপ্লেক্সিটি মেজার করার জন্য সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি প্রস্তাব করে। এটি একটি গ্রাফ ডায়াগ্রাম মডেল যা কোনো প্রোগ্রামারের সিদ্ধান্ত গ্রহণের উপর ভিত্তি করে প্রস্তাবকৃত সিদ্ধান্ত গ্রহণের জন্য এইটা, এই এতটুকু যদি 1 মার্কের প্রশ্ন আসে তাহলে এটা অ্যানসার দিতে হবে। ক্লিয়ার? এর সাথে যদি একটু বেশি হয় তাহলে যে গ্রাফ বা এরকম স্যার রচনামূলক এটা কোশ্চেন। হ্যাঁ রচনামূলক হলে এটা পুরোটাই দিতে হবে এখান থেকে। এই যে এখান থেকে শুরু করবেন, এই যে 91 পৃষ্ঠা পর্যন্ত। হ্যাঁ এখান থেকে শুরু করবেন, এই যে ম্যাকবে থেকে শুরু করে একেবারে লাস্ট অবধি আপনাকে এই পর্যন্ত যেতে হবে, উচিত নয়। এই চিত্র 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 লাগবে, ক্লিয়ার? চিত্রটা লাগবে। স্যার হেলথ স্টেটটা কি লাস্টে 90 পৃষ্ঠার ওই যে একটা যে টেবিল দেয় ওই টেবিল পর্যন্ত লিখবো? হ্যাঁ আসলটা আসলে বড় প্রশ্ন আসে না, এটা হচ্ছে যদি বড় প্রশ্ন আসে, ল্যাব করাইছিলাম যেটা আমি আরো একটা ডকুমেন্ট দিয়েছি, ওই ল্যাবের ওখানে পুরোটাই দেওয়া আছে, N1 কি N2 কি
এই জিনিসগুলো একটু লিখে দিতে হবে, যেটা হচ্ছে ল্যাব 2। ক্লিয়ার? ল্যাব 2 এ আছে। ওকে স্যার। আচ্ছা, আর বাকি কার কোথাও কোনো প্রবলেম আছে? আচ্ছা, তো আমরা জাস্ট গতদিন নবম অধ্যায়টা দেখছিলাম। নবম অধ্যায় আরেকটু থেকে আছে, আরেকটু। হ্যাঁ, ওটা একটু পরে বলেন, আমরা ক্লাস শুরু করি, লাস্টে আপনাকে সময় দিব আমি। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে, লাস্টে আপনাকে আমি সময় দিচ্ছি। এবার আমরা নবম অধ্যায়ে গতদিন ক্লাস করেছি। নবম অধ্যায় থেকে যাদের কোথাও কোনো প্রবলেম আছে, নবম অধ্যায় আমরা লাস্ট দেখেছিলাম। তো নবম অধ্যায়টা লাস্ট এখান থেকে বলছিলাম স্ট্রাকচার প্রোগ্রামের বর্ণনা, টপ ডাউন অ্যানালাইসিস কি, মডুলার প্রোগ্রামিং কি, স্ট্রাকচার কোডিং কি। তো টপ ডাউন অ্যানালাইসিস যদি আমরা বলতে থাকি, যেটা হচ্ছে দেখেন একটি সফটওয়্যার, আমি এটা আরেকবার একটু রিপিট করতেছি মনে করাই দেওয়ার জন্য। তো একটি সফটওয়্যার সবসময় যুক্তিসমূহ কাজ সম্পাদনের জন্য তৈরি করা হয়। এই যৌক্তিক সমস্যাটি সফটওয়্যার প্যারালাল সমস্যা নামে পরিচিত। প্যারালাল, তারপরে দেখেন এখানে সফটওয়্যার তৈরির ক্ষেত্রে সবসময় কিভাবে সমস্যাটি সমাধান করা হয় সেই বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। তো টপ ডাউনের ক্ষেত্রে আমি যদি সত্য কথা বলে থাকি, আমরা গতকাল একটা উদাহরণ দেখেছিলাম যে আমার টপ ডাউন মানে কি, আমার উচ্চ কর্তৃপক্ষ থেকে যদি কোনো সিদ্ধান্ত থেকে থাকে, যেমন ধরেন আমাদের প্রথমে বলছি কি, আমাদের এমডি ম্যাম আছেন, এমডি ম্যাম মধ্যে ভাইস প্রিন্সিপাল, তারপরে কোর্স কোঅর্ডিনেটর ম্যাম, তারপরে হচ্ছে আমরা ডিপার্টমেন্ট হেড, তারপরে আমাদের টিচার। তার মানে কোনো কারণে আমরা যদি একটা কাজকে ভাগ করে দিই, প্রত্যেকের স্কেল কিন্তু আলাদা। ক্লিয়ার? এই জিনিসটাকে বলা হচ্ছে টপ ডাউন, টপ থেকে ডাউন পর্যন্ত যে প্রোগ্রামগুলো হবে। তো এখানে আমরা একটু খেয়াল করে দেখি, এখানে বলা আছে টেম্পারেচার কনভার্সন। তার মানে এখানে যদি টেম্পারেচার, অবশ্যই সিলেকশন, আমি একটা মেনু সিলেক্ট করব, এখান থেকে আসবে কোনটা, ফারেনহাইট, আর একটা আসবে কি সেন্টিগ্রেড। দুটো জিনিস আসবে, একটা আসবে কি ফারেনহাইট, আর একটা আছে সেন্টিগ্রেড। তাহলে দেখেন কোনো কারণে যদি আমার ফারেনহাইট স্কেল আমরা নির্ণয় করতে যাই, তাহলে ইনপুট ফারেনহাইট কনভার্ট ইনটু কি সেন্টিগ্রেড, ইনপুট সেন্টিগ্রেড সেটা কি কনভার্ট ইনটু ফারেনহাইট। তার মানে আমরা যদি ক্যালকুলেশন ঠিক আছে, আমরা জাস্ট অনলাইন যেটা হচ্ছে ব্রিফ গাইড ক্যালকুলেশন অফ সফটওয়্যার যেটা আছে, এখানে যদি আমরা টেম্পারেচার ক্লিক করি, একটু খেয়াল করে দেখি, আমরা একটা চিত্র দেখব, পুরোটা না দেখি। আচ্ছা, একটু এখানে একটু খেয়াল করে দেখেন, এই ফাইলটা কি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। একটা ফাইল শেয়ার করে দিই, আপনারা এটা দেখতে পাচ্ছেন কিনা দেখেন। আমি কোনো কারণে একটা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে ক্যালকুলেশন করব, কোনো কারণে আমি সেন্টিগ্রেড দিলাম 45 ডিগ্রি সেন্টিগ্রেড, দেখেন এখানে ফারেনহাইট বলে দিই, ঠিক তুমি যে যে 45 ডিগ্রি দিয়েছো সেন্টিগ্রেড, তাহলে আমার ফারেনহাইট কত, 113 পয়েন্ট সামথিং। ক্লিয়ার? এখন এই একই জিনিস আমরা যদি এখানে দেখি যে আমি 115 ডিগ্রি 115 ফারেনহাইট দিলাম, তাহলে অ্যান্সার কি আসবে, 46.11 ডিগ্রি। তার মানে আমি এই যে জিনিসগুলো দিলাম, দেখেন একটু টেম্পারেচার, তাহলে আমার প্রথম কাজ কি হচ্ছে, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, আমার ক্যালকুলেশন এখানে শেষ সফটওয়্যারটা। তার মানে আমার প্রথম কাজ কি হচ্ছে, এটা টপ থেকে বটম পর্যন্ত কাজ করতেছে, সেটাকে বলা হচ্ছে টপ টু বটম। এবার আসি মডুলার প্রোগ্রাম। এবার এখানে খেয়াল করে দেখেন, আমরা কোনো কিছুকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছি। যেমন আমরা যখন কোনো একটা ফ্যাক্টরিয়াল নাম্বারে যোগ করতে যাই, ফ্যাক্টরিয়াল নাম্বার যোগ করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস দেখতে হবে, একটা সাইন এবং কোসাইন নাম্বার, দুইটা জিনিস আছে ম্যাথমেটিক্যালে, দুইটা টার্ম আছে, সাইন নাম্বার এবং কোসাইন নাম্বার। এই দুইটা নাম্বারকে যদি যোগ করে আমরা ফ্যাক্টরিয়ালের একটা অ্যান্সার দিব, সেটাকে বলা হচ্ছে কি মডুলার প্রোগ্রামিং। এরপরে আমাদের যেটা আছে স্ট্রাকচার কোডিং, যেটা বলছিলাম গতকাল একটু বলার ক্ষেত্রে, যে আমরা বলছিলাম কি আমাদের ব্যাকবোন বা আমাদের স্ট্রাকচার কোনটা, আমাদের স্ট্রাকচার হচ্ছে আমাদের কঙ্কাল, যেটা আমাদের কঙ্কালটার মধ্যেই সেট করা আছে, কোথায় চোখ বসবে, কোথায় নাক বসবে, কোথায় মুখ বসবে, সবকিছুই কিন্তু সেট করা। স্ট্রাকচার কোডিংটাও কি ওইভাবে স্ট্রাকচার তৈরি করে দেওয়া আছে, এই স্ট্রাকচার অনুযায়ী আপনাকে কি করতে হবে, কোড করতে হবে। এরপরে আমরা ফাংশনাল প্রোগ্রাম নিয়ে আলোচনা করছিলাম, লাস্ট অবধি আমরা এখানে এসে পৌঁছেছিলাম সফটওয়্যার ডকুমেন্ট বিষয় নিয়ে আলোচনা। তো আমরা প্রথমেই এই ফাইলটা কি দেখা যাচ্ছে, সবাই ফাইলটা কি দেখতে পাচ্ছেন, দেখা যায়? জি না স্যার। এবার দেখা যাচ্ছে?
না না স্টপ শেয়ারিং, আমি নতুন করে শেয়ার করে দিই তাহলে বুঝতে পারবো। এবার দেখা যাচ্ছে ফাইলটা। এবার একটু দেখেন, একটা সফটওয়্যার, আমরা যখন একটা সফটওয়্যার সব কিছু আমাদের তৈরি করা শেষ, সফটওয়্যার তৈরি করার পর আমাদের মূল একটা কাজ সেটা হচ্ছে কি ডকুমেন্টেশন। ক্লিয়ার? কোন একটা সফটওয়্যার যদি আমরা তৈরি করতে চাই আমরা একটা ডকুমেন্টেশনে চলে যাব। একটু খেয়াল করে দেখেন, এটা একটু দেখতেছেন সবাই? এই ফাইলটা দেখা যাচ্ছে? না জি স্যার, জি স্যার। এই যে না স্যার এখানে ফায়ারফক্সে সবকিছু এখানে ডকুমেন্ট আকারে, আমি সফটওয়্যারে চলে গেলাম না, ফায়ারফক্সে দেখেন একটা হেল্প নামে একটা অপশন আছে। এখানে যদি আমি কোনো কিছু যাই, হেল্প সেন্টার, রিপোর্ট ইস্যু সবকিছু করতে পারছি। এখানে আমার একটা ডকুমেন্ট দেখেন, এখানে যদি যাচ্ছি অ্যাবাউট গুগল ক্রোম, সেফটি চেক, কোনো কিছু জানি, এগুলো সবকিছু কি ডকুমেন্টেশন হিসেবে তাদেরকে করে দেওয়া, যে আপনি ছোটখাটো যদি কোনো প্রবলেমে পড়েন এই প্রবলেমগুলো সলভ করা, মানে ইউজার ম্যানুয়াল। বাংলা কথায় যখন আমরা মোবাইল কিনতেছি অথবা একটা ঘড়িও যদি আজকাল কিনে থাকি, তার সাথে একটা ডকুমেন্ট আকারে কি দেয়, আমাদেরকে ম্যানুয়াল দেয়, যে কিভাবে আপনি এটা চালাবেন, কিভাবে চালাইলে ভালো থাকে। এই জিনিসটা মানে আমরা একটা সফটওয়্যার যখন তৈরি করব, এই সফটওয়্যারকে আমাকে প্রচুর ডকুমেন্টেশন করতে হয়। তো সেটা নিয়ে আসলে মূলত ডকুমেন্টেশনটা। তো আমরা একটু দেখি, সফটওয়্যার প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সফটওয়্যার ডকুমেন্টেশন। হ্যাঁ, সফটওয়্যার প্রক্রিয়া সম্পর্কে জানার জন্য একটি সুন্দর তথ্যবহুল এবং লিখিত ডকুমেন্ট ভালো টুল হিসেবে ব্যবহৃত হয়। সফটওয়্যার ডকুমেন্টেশন কোনো প্রোডাক্টে কিভাবে ব্যবহৃত হবে সে বিষয়ে তথ্য প্রদান করে। তো প্রয়োজনীয় ডকুমেন্টেশন গুলো আমরা একটু দেখব কি বলছে। লাস্টে যারা আসছেন রোল নাম্বার গুলো চ্যাট বক্সে লিখে দেন। লাস্ট যারা আসছেন রোল নাম্বার গুলো চ্যাট বক্সে লিখে দেন। এই ডকুমেন্টটি দেখেন, সফটওয়্যার ডিজাইনার, ডেভেলপার এবং টেস্ট টিম এর নিকট তাদের নিজ নিজ কার্যাবলীর কি টুল হিসেবে কাজ করে। আবারও প্রয়োজনীয় ডকুমেন্ট কি বলছে, এই ডকুমেন্টটি সফটওয়্যার ডিজাইনার, ডেভেলপার এবং টেস্ট টিম এর নিকট তাদের নিজ নিজ কার্যাবলীর জন্য কি টুল হিসেবে কাজ করে। এই ডকুমেন্ট সফটওয়্যারের সকল ফাংশনাল, নন ফাংশনাল, বিহেভিয়ারাল ইত্যাদি বর্ণনা করে। তার মানে একটা ডকুমেন্টেশন কেন প্রয়োজন, একটা কি হিসেবে এটা কাজ করতেছে। আমি যদি এই ডকুমেন্টেশনটা দেখে ফেলি তাহলে অনায়াসে বলতে পারতেছি এই সফটওয়্যারটা কি আসলে ফাংশনাল অথবা নন ফাংশনাল, বা এই সফটওয়্যারটা কি ধরনের কাজ করবে সেটা একটা ডকুমেন্ট দেখে আমি বলে দিতে পারতেছি। তো এখানে বলছে এই ডকুমেন্টের উৎস হিসেবে সফটওয়্যার সম্পর্কে পূর্বে জমাকৃত ডাটা ইতিমধ্যে ক্লায়েন্ট ইন্ডেক্স সফটওয়্যারের নির্বাহ, ক্লায়েন্ট ইন্টারভিউ, কোশ্চেনারিজ এবং গবেষণা কর্ম হতে পারে। তার মানে এই ডকুমেন্টের উৎসগুলো আমরা কোথা থেকে পারবো, যখন আমরা একটা সফটওয়্যার তৈরি করতে যাচ্ছি বা একজন ইউজার যখন একটা সফটওয়্যার আমাকে তৈরি করতে বললো, তাদের কাছ থেকে পূর্বে কিছু ডাটা ছিলই, সেই ডাটা থেকে, অথবা আমরা তাদেরকে বিভিন্ন প্রশ্ন করেছি যে আপনি কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, এই জিনিস দ্বারা আমরা এই ডকুমেন্টেশনটা পেতে পারি। তার মানে প্রথম অবস্থায় কি এই ডকুমেন্টেশনটা পাওয়ার জন্য আমাদেরকে পূর্বে একটা সফটওয়্যার বা যারা তৈরি করতে দিয়েছে একটা ফার্মকে, তাহলে তাদের আগে থেকে ইন্ডাস্ট্রিতে আগে থেকে কিছু তথ্য ডাটা ছিলই, সেই তথ্য থেকে, এবং ক্লায়েন্ট ইন্ডেক্স সফটওয়্যার তারা যদি কোনো সফটওয়্যার ইউজ করে থাকে সেই সফটওয়্যার থেকে, এবং তাদেরকে আমরা বিভিন্ন ধরনের ইন্টারভিউ নিচ্ছি বা কোশ্চেনারিজ করতেছি এবং বিভিন্ন গবেষণা অ্যানালাইজ করে বের করলাম যে আসলে প্রয়োজনটা কি। তো এখান থেকে আমাদের ডকুমেন্টেশন গুলো বের হয়ে আসে। এই ডকুমেন্ট যে সফটওয়্যার তৈরি হবে তা ভিত হিসেবে কাজ করে এবং এটি প্রধানত ভেরিফিকেশন এবং ভ্যালিডেশন স্তর ব্যবহৃত হয়। অধিকাংশ টেস্ট কেসে সরাসরি রিকোয়ারমেন্ট ডকুমেন্ট থেকেই তৈরি হয়। তার মানে এটা একটু ভালো করে দেখেন, ভ্যালিডেশন, ভেরিফিকেশন এবং ভ্যালিডেশন। ভেরিফিকেশনটা কি, আসলে ঠিকমতো কাজ করতেছে কিনা সেই জিনিসটা, আর ভ্যালিডেশনটা আপনি পুরোপুরি সফটওয়্যারটা রান করলো কিনা সেই বিষয়টা তারা দেখে। তো অধিকাংশ টেস্ট কেস সরাসরি রিকোয়ারমেন্ট ডকুমেন্ট থেকেই তৈরি। তার মানে ম্যাক্সিমাম সফটওয়্যারটাই তৈরি হচ্ছে কার কি, আমাদের যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে আমরা যে ডকুমেন্ট তৈরি করছি সেখান থেকে। এরপরে আসি আমাদের সফটওয়্যার ডিজাইন ডকুমেন্টেশন বা সফটওয়্যার ডিজাইন ডকুমেন্টেশন কি। এই ডকুমেন্টেশন হলো সফটওয়্যার তৈরিতে সকল তথ্য দরকার তার, এটি হচ্ছে উচ্চ স্তরের সফটওয়্যার আর্কিটেকচার। একটু খেয়াল করে দেখেন, হাই লেভেল সফটওয়্যার আর্কিটেকচার। এরপরে লাগবে কি, সফটওয়্যার ডিজাইন সংক্রান্ত বিস্তারিত তথ্য, সফটওয়্যার ডিজাইন ডিটেইলস, ডাটা ফ্লো ডায়াগ্রাম। আবারও বলতেছি এই অধ্যায় থেকে ডকুমেন্টেশনটা খুব ইম্পর্টেন্স একটা প্রশ্ন, ডকুমেন্টেশনটা ভালো করে দেখবেন। এই অধ্যায় থেকে বড় প্রশ্নের জন্য ডকুমেন্টেশন, বুঝা গেল? সবাই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার।
তাহলে আমরা এখানে একটু দেখি কি বলছি, হাই লেভেল সফটওয়্যার আর্কিটেকচার, তারপরে সফটওয়্যার ডিজাইন ডিটেইলস, ডাটা ফ্লো ডায়াগ্রাম, ডাটাবেস ডিজাইন। তার মানে কি কি প্রয়োজন, একটু একটা ডকুমেন্টেশন করার জন্য আমাদেরকে উচ্চ স্তরের সফটওয়্যার আর্কিটেকচার তো লাগবেই, সফটওয়্যার ডিজাইন সংক্রান্ত বিস্তারিত তথ্য। এবার দেখেন ডাটা ফ্লো ডায়াগ্রাম মানে ডিএফডি যেটা, এবং ডাটাবেস ডিজাইনটাও দরকার। এই ডকুমেন্টসমূহ সফটওয়্যার প্রয়োগ করার ক্ষেত্রে ডেভেলপারের জন্য রেসপন্সিবিলিটি হিসেবে কাজ করে। তার মানে প্রযুক্তিগত ডকুমেন্টগুলো কি কি থাকতে পারে আমরা একটু দেখি। প্রথম ডকুমেন্টেশন গুলো আমাদের ছিল প্রয়োজনীয় ডকুমেন্টেশন, এরপরে যেটা ছিল সফটওয়্যার ডিজাইনের জন্য একটা ডকুমেন্টেশন লাগবে, এরপরে প্রযুক্তিগত ডকুমেন্টেশন। ক্লিয়ার? এই ডকুমেন্টেশন ডেভেলপার এবং প্রকৃত কোডারদের দ্বারা মেইনটেইন করা হয়। এই ডকুমেন্টে কোড সংক্রান্ত তথ্য উপস্থাপন করা থাকবে। কোড লেখার সময় প্রোগ্রামারগণ কোডের উদ্দেশ্যে কে বা কারা এটি লিখেছেন, এটি কোথায় প্রয়োজন হবে, এটি কি কি ভাবে সম্পাদন হবে, এবং অন্যান্য কি কি উৎসসমূহ কোড ব্যবহার করে ইত্যাদি বিষয়ে তথ্য উল্লেখ করে। এই ধরনের ডকুমেন্ট তৈরিতে বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় টুল পাওয়া যায়। কিছু টুলস প্রোগ্রামিং এর ভাষার সাথেও আসে, উদাহরণস্বরূপ জাভা কোড টেকনিক্যাল ডকুমেন্টেশন তৈরি করার জন্য জাভা ডক নামে একটা টুলই আছে। তো আমি আবার একটু বলি, সবাই বাসায় যখন কোনো নতুন একটা ডিভাইস কিনে নিয়ে আসেন, ধরেন একটা ফ্রিজ কিনে নিয়ে আসলেন, তাই না? কথা বোঝা যাচ্ছে? জি স্যার। ধরেন Yes, sir. আমি আমার বাসার জন্য বা আপনারা আপনার বাসার জন্য একটা ফ্রিজ কিনে নিয়ে আসেন। এই ফ্রিজটা যখন কিনে নিয়ে আসেন তার মধ্যে একটা ডকুমেন্টেশন দিয়ে দেয়, আসলে আমরা কেউ খুলেও দেখি না। এই ডকুমেন্টেশন ইউজার ম্যানুয়াল স্যার। ইউজার ম্যানুয়াল দেয়, এটাকেই হচ্ছে ডকুমেন্টেশন বলা হয়। এই ডকুমেন্টেশন গুলো আপনাকে দেয় যে এটা কি কি টেকনোলজি দ্বারা তৈরি হয়েছে, এর মধ্যে কি কি জিনিস আছে, এটা কিভাবে ব্যবহার করবেন। ক্লিয়ার? প্রযুক্তি, এখানে কি কি প্রযুক্তি ইউজ করা হয়েছে সবকিছুই কিন্তু বলে দেওয়া থাকে। তো তেমনি আপনি যখন একটা কোড করবেন, আপনি যখন একটা বড় দেখা যাচ্ছে বড় একটা সফটওয়্যার তৈরি করছেন, এই সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে আপনাকে একটা ডকুমেন্ট ওই ইউজারকে দিয়ে দিতে হয় যে আমার এই প্রোগ্রামটা এইভাবে কাজ করতেছে, এটা ইউজ করলে এইভাবে কাজ করবে, এইখানে এটা করলে এইভাবে আপনারা সলভ করবেন, সবকিছুই কিন্তু বলে দেওয়া থাকে। যেমন আমরা কিছুদিন আগে ধরেন বড় বড় কিছু ডিভাইস আমাদের যেমন বোতল ফিলিং মেশিন বলেন বা অন্য কিছু কেনা হয়েছে, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে একটা ইউজার ম্যানুয়াল গাইডলাইন দেওয়া আছে, কিভাবে এটা ইউজ করতে হবে, কিভাবে কি তৈরি করতে হবে, সবকিছু কিন্তু দিয়ে দেওয়া থাকে। প্রযুক্তি, এটা ছিল আমাদের প্রযুক্তিগত ডকুমেন্টেশন। এরপরে আসি ব্যবহারকারী ডকুমেন্ট। তাহলে এতক্ষণ যেটা ছিল প্রথম অবস্থায় কি ছিল, প্রথম যে কোশ্চেনটা আমাদের ছিল সেটা হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট। আপনার কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগে? প্রথম অবস্থায় থাকতেছে ইউজাররা কি চাচ্ছে, ইউজারকে আমি কোশ্চেনারিজ দ্বারা বের করছি, তার চাহিদা কি, তার রিকোয়ারমেন্ট কি, সবগুলো বের করলাম, এটা ছিল প্রয়োজনীয় ডকুমেন্টেশন। এরপরে সফটওয়্যার ডিজাইন। তার মানে প্রথম ধাপ যেটা ছিল আমার ডকুমেন্টগুলো কি কি লাগতে পারে ইউজারের কাছ থেকে, বাংলা কথায় তাদের রিকোয়ারমেন্টটা আমি নেব, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। এরপরে সফটওয়্যার ডিজাইন, এরপরের ধাপটা কি, আমি সফটওয়্যারটা তৈরি করতে যাব, এই সফটওয়্যারটা তৈরি করতে গেলে আমাকে কি কি জিনিস লাগবে, যেমন কিছু আর্কিটেকচার ইউজ করতে হবে, ডিএফডি ইউজ করতে হবে, তারপরে ডাটাবেস তৈরি করতে হবে। এটা ছিল হচ্ছে সফটওয়্যার ডিজাইন ডকুমেন্টেশন পার্টটুকু, সেটা হচ্ছে চ্যাপ্টার 2 তে। এরপরে যেটা প্রযুক্তিগত ডকুমেন্ট, এই যে সফটওয়্যারটা ইউজ করবেন, এই সফটওয়্যারটা ইউজ করতে গেলে আপনাকে কি কি জিনিসের প্রয়োজন হবে বা এটা কি কারণে ইউজ করবেন, এই জিনিসগুলো হচ্ছে আমার প্রযুক্তিগত ডকুমেন্ট। এবার আরেকটা জিনিস বলে রাখি, সবাই তো আমরা কম্পিউটার ইউজ করি, তাই না? কম বেশি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। কম্পিউটার তো আমরা ডেস্কটপ ইউজ করি সবাই। ডেস্কটপ ইউজ করার পরেও মাঝে মধ্যে কারেন্ট চলে যায়, তো আমরা কি ইউজ করি এটার জন্য? ইউপিএস। কেন ইউজ করি এটা? কারণ কোনো কারণে যদি কারেন্ট চলে যায় তাহলে আমাদের সত্য কথা বলতে আমাদের যে পার্টস গুলো আছে এই পার্টস গুলোতে প্রবলেম ধরা পড়ে, ঠিক আছে? বা কোনো কারণে এটা ব্যাঘাত ঘটতে পারে, এটাকে বাঁচানোর জন্য আমরা কি ইউজ করতেছি? ইউপিএস। তাহলে কেন এটা? এটা হচ্ছে আপনার প্রযুক্তিগত ডকুমেন্টস। তার মানে প্রয়োজন হলো, আপনাকে প্রযুক্তি বলে দিল যে এটাকে যদি আপনি ভালো মতো চালাইতে চান তাহলে আপনার এটা ইউজ করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রযুক্তিগত ডকুমেন্টস। এরপরে আসি ব্যবহারকারী ডকুমেন্ট। আমার সবকিছু দিয়ে দেওয়া যখন শেষ হয়ে গেল, হ্যাঁ, আমাদের সবকিছু যখন শেষ হয়ে গেল তখন ব্যবহারকারী, এই সফটওয়্যারটা ব্যবহারকারী কিভাবে ইউজ করবে, বা আমি একটা মনিটর আপনার কাছে সেল করছি বা আমি একটা মোবাইল আপনার কাছে সেল করছি, এই মোবাইলটাকে আপনি কিভাবে ইউজ করলে মোবাইলটা ভালো থাকবে, ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে, সেটাই হচ্ছে আমার ব্যবহারকারী ডকুমেন্ট। তো এখানে বলছে কি, এই ডকুমেন্টটি পূর্বে ব্যাখ্যাকৃত সকল ডকুমেন্ট থেকেই আলাদা।
পূর্বে উল্লেখিত ডকুমেন্ট সমূহ সফটওয়্যার এবং এটির ডেভেলপমেন্ট প্রক্রিয়া সম্পর্কে উল্লেখ করা হয়েছে। ইউজার ডকুমেন্টটি সফটওয়্যার প্রোডাক্টটি কিভাবে কাজ করা উচিত এবং কথিত ফলাফল পেতে এটি কিভাবে ব্যবহার করা উচিত সে বিষয়ে কি করে ব্যাখ্যা করে। এই ডকুমেন্ট সমূহের নিম্নলিখিত তথ্যাদি হতে পারে। এক হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন প্রসেস, যেমন একটা আমি এই সফটওয়্যারটাকে কিভাবে ইনস্টল দিব সেইটা, কিভাবে গাইড করতে হবে সেই বিষয়টা, ইউজার গাইড, আনইনস্টলেশন পদ্ধতি, একটা সফটওয়্যারকে কিভাবে ইনস্টল দিবেন, কিভাবে ইউজ করবেন, সেটাকে প্রয়োজন বোধে কিভাবে আনইনস্টল করবেন, সবকিছুই কি ব্যবহারকারী ডকুমেন্টের মধ্যে থাকতে হবে এবং লাইসেন্স আপডেট জাতীয় তথ্য এর মধ্যে থাকবে। তাহলে বোঝা গেল এখান থেকে আমাদের ডকুমেন্টেশনটা, সবাই বুঝতে পারছি? জি স্যার। তাহলে এইটাই ছিল আমাদের মূলত ডকুমেন্টেশনটা আমরা কিভাবে আলোচনা করতেছে। এটা মোস্ট একটা ইম্পর্টেন্স একটা প্রশ্ন, গতবার না আসলেও হয়তো এবার পেয়ে যাবেন, একবার না পাইলে আরেকবার আসেই এই প্রশ্নগুলো। তো এই জিনিসগুলো অবশ্যই একটু দেখবেন যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আমাদের কিভাবে কাজ করতেছে, সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখব। তাহলে প্রথম যেটা ছিল কি আমাদের রিকোয়ারমেন্ট গ্যাদারিং, এক নাম্বার কি ছিল রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। এরপরে সফটওয়্যার ডিজাইন, এর মধ্যে কি আসবে আর্কিটেকচার আসবে, ডিএফডি আসবে, ডাটা স্ট্রাকচার আসবে। এরপরে প্রযুক্তিগত ডকুমেন্ট, কি কি প্রযুক্তি দরকার হচ্ছে বা কেন হচ্ছে সেটা হচ্ছে আমার প্রযুক্তিগত ডকুমেন্ট। এবার ব্যবহারকারী ডকুমেন্টের মধ্যে কি হবে, সফটওয়্যারটাকে আপনি কিভাবে ইনস্টল করবেন, সফটওয়্যারটাকে কিভাবে ব্যবহার করবেন, সফটওয়্যারটাকে কিভাবে আনইনস্টল করবেন এবং তো কিভাবে অ্যাক্টিভ করবেন, সেটাও কিন্তু এই ব্যবহারকারী ডকুমেন্টের মধ্যে আমাদের দিয়ে দেওয়া আছে। এবার আরেকটা লাস্ট কোশ্চেন যেটা আসে, এই দুটো লাস্টের এই দুটো কোশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার প্রয়োগের ক্ষেত্রে। চ্যালেঞ্জ সমূহ, একটা সফটওয়্যার যে আমরা তৈরি করব এই ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আসতে পারে সেগুলো একটু ভালো করে খেয়াল করে দেখি। এই দুইটা অধ্যায় থেকে, এই নবম অধ্যায় থেকে এই দুইটা প্রশ্নই সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা মাথায় যেন থাকে। ক্লিয়ার? জি স্যার। নবম অধ্যায় থেকে আমাদের এই দুইটা প্রশ্নটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি ডকুমেন্টেশন, আর একটা হচ্ছে সফটওয়্যার প্রয়োগের ক্ষেত্রে আমাদের কি কি চ্যালেঞ্জ থাকতে পারে সেই জিনিসগুলো আমরা একটু দেখব। এবার কোড দেখেন কি বলছে, সফটওয়্যার প্রয়োগের ক্ষেত্রে ডেভেলপমেন্ট টিমকে কোনো কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, নিচে কিছু চ্যালেঞ্জ উল্লেখ করা হলো। অনেক কিছুই আসতে পারে, আপনাকে বলে দিলাম আমার বিশাল বড় একটা সফটওয়্যার, ধরেন স্কুল ম্যানেজমেন্টেরই একটা বিশাল বড় সফটওয়্যার লাগবে, এই সফটওয়্যার তৈরি করতে গেলে অনেকগুলো প্রবলেম আসতেই পারে। এগুলো কি করতে হবে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হয়, কিভাবে প্রবলেম আসতে পারে কি ধরনের। তো কোড পূর্ণ ব্যবহার আমরা একটু ভালো করে খেয়াল করি। কোনো কারণে ধরেন আমি আমার একটা সফটওয়্যার ফার্ম আছে, এর আগে আমি এই অংশটুকু কাজ করেছি, ধরেন আমি যদি বলি এইচআর নিয়ে আমি কাজ করছি এর আগে, কিন্তু কোনো কারণে আমার কি করলো, আমাকে একটা সফটওয়্যার তৈরি করতে দিল, এই সফটওয়্যারটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্টের সফটওয়্যারের মধ্যে একটা এইচআর আছে। তার মানে আমি অবশ্যই আমার বিগত যে এইচআর এর সফটওয়্যার আছে আমি চাইলে ওই এইচআর এর কোডটুকু আমি স্কুল ম্যানেজমেন্টের সফটওয়্যারের মধ্যে অ্যাড করে দিতে পারি, এটাকে বলা হচ্ছে কোড রিইউজ। তার মানে বর্তমানে ব্যবহৃত ভাষাসমূহ অত্যন্ত সফিস্টিকেটেড এবং বহুল লাইব্রেরি ফাংশন আছে। তাছাড়া ইন্ড ইউজারের খরচ কমাতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কোড রিইউজ করাকে গুরুত্ব দেয়। কারণ একটা কথা চিন্তা করেন যে এই প্রোডাক্টটা আমার তৈরি করাই আছে, এটা শুধু আমি কি করব। আচ্ছা, আইফোন সবাই ইউজ করি আমরা, যারা ইউজ করেন আইফোন গুলো দেখছেন? স্যার অত বড় লোক হই নাই স্যার এখন। যাই হোক, যারা দেখছেন আইফোনে কি কোনো আসলে নতুনত্ব আছে? একই ডিজাইন, না স্যার, একই রকম, যেই লাও সেই কদু, ওই একটা আদা খাওয়া আপেল, যেই লাউ সেই কদু। কিন্তু এটা সেই কেন, কদু। টেকনিকটা আমি এখানে বলি, কোড পূর্ণ ব্যবহার। এবার একটু বুঝেন, আমি এখানে কিছুই করি না, বিজনেস করে যাচ্ছি, আমাকে ডিজাইন খরচ কিন্তু একবারই করতে হচ্ছে। আমি আইফোনের একটাই ডিজাইন করছি বা দুইটাই ডিজাইন করছি, এর মধ্যে আমি কি করতেছি, ডিজাইন আমার সেম থাকতেছে, আমি শুধু ডিজাইনিং কস্টিং আমার বেঁচে গেল। এবার চিন্তা করেন আমি এটাকেই রিইউজ করতেছি। তার মানে সেক্ষেত্রে আমরা যদি সব সময় দেখবো যে আমার কোনো কারণে কোডটা থেকে থাকে, তাহলে এটার জন্য আমার কস্টিংটা বেঁচে গেল, সো আমি দ্বিতীয়বার এটা আর নতুন করে রান করাবো না। তো এটাই হচ্ছে, এটাকে বলা হচ্ছে কোড পূর্ণ ব্যবহার করে। তো এখানে বলি এক্ষেত্রে প্রোগ্রামারকে কমপ্লিবিলিটি চেক এবং কোডের কতটুকু অংশ রিইউজ করা যাবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণগুলো ইস্যু ফেস করতে হয়। হ্যাঁ, তো এরপরে আসি সফটওয়্যার সংরক্ষণ ব্যবস্থা, এটা ছিল কোড পূর্ণ ব্যবহার। এরপরে হচ্ছে সফটওয়্যার পূর্ণ ব্যবস্থাগুলো আমরা একটু দেখি। কাস্টমারকে নতুন সফটওয়্যার প্রদানের ক্ষেত্রে প্রতিবার ডেভেলপারকে ভার্সন কনফিগারেশন সংক্রান্ত ডকুমেন্ট মেইনটেইন করতে হয়। তার মানে ভার্সন, আপনারা সফটওয়্যার ইউজ করতেছেন, আইডিএম ইউজ করি সবাই,
ইন্টারনেট জি ডাউনলোড স্যার ম্যানেজার মোটামুটি অনেক কিছু ছিল। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের কিছুদিন পর পর কিছু ভার্সন আসে, এটা দেখছেন? জি স্যার। কিছুদিন পর পরই আমাদের কিছু ভার্সন অলরেডি চলে আসে। তো এই ভার্সন গুলো কেন আসে একটু বলেন তো? বিভিন্ন জিনিস আপডেট করার জন্য। আচ্ছা, বা কিছুদিন পর পরই কি করে আমরা অ্যান্ড্রয়েডের নতুন কিছু ভার্সন পাচ্ছি, তাই না? কয়দিন পর পরই আমরা অ্যান্ড্রয়েড কে কি করতেছি, নতুন আপডেট করতেছি। অ্যান্ড্রয়েড 9 ছিল, সেটা 10 হয়েছে, কোনো কারণে কি হচ্ছে, এই যে জিনিসটা সেটা হচ্ছে ভার্সন ম্যানেজমেন্ট। আপনাকে কি করতে হয়, আপনি যে একটা সফটওয়্যার তৈরি করছেন, এই সফটওয়্যারটার নতুন একটা প্রযুক্তি আসলো, সেটা অ্যাড করলেন না। ক্লিয়ার? আমি যদি এইটা বলে রাখি, যেটা হচ্ছে আপনারা সবাই সম্ভবত, আমরা অ্যান্টিভাইরাস ইউজ করি সবাই, সবাই ইউজ করি না, কিন্তু আমরা নিজেরাই অ্যান্টিভাইরাস একটা ইউজ করতে থাকি। এই অ্যান্টিভাইরাস গুলো যদি প্রতিদিন আপডেট না নেয়, চিন্তা করেন, আজকে কিছু ভাইরাস আপডেট হলো সার্ভারে, আজকে কিছু নতুন ভাইরাস সফটওয়্যার আপডেট হলো, কিন্তু আমার যে অ্যান্টিভাইরাস সে কি কাজ করলো, ওই নতুন ভাইরাস গুলোকে ডিটেক্ট করতে পারলো না, তাহলে কি হলো, আমি প্রবলেমে পড়লাম। কথা বোঝা যাচ্ছে? কথা বুঝতে পারতেছেন? জি স্যার, বোঝা যাচ্ছে। তাহলে আমি বলতেছি যে আমার ধরেন আমার যে অ্যান্টিভাইরাস আছে, আজকে নতুন কিছু ভাইরাস আপডেট করলো, যারা হ্যাকার বা ভাইরাস তৈরি করে তারা তৈরি করলো। এখন কোনো কারণে আমার যে সফটওয়্যারটা আছে, আমি জানি না যে আজকে নতুন কিছু 100টা নতুন ভাইরাস উৎপাদন হয়েছে, এই নতুন ভাইরাসটা সে তার মেনটেন করলো না বা সেখানে আপডেট করলো না, তাহলে কি হলো, আমি ক্ষতিগ্রস্ত হইলাম না? এই কারণগুলোর জন্য আপনাকে সফটওয়্যার গুলোকে সংস্করণ করতে হয় প্রতিনিয়ত। তো এটাই বলতেছে যে ডেভেলপারকে ভার্সন এবং কনফিগারেশন সংক্রান্ত ডকুমেন্টেশন মেইনটেইন করতে হয়। এই ডকুমেন্টেশন অধিক মাত্রায় সঠিক এবং প্রয়োজনীয় সময়ে পাওয়া প্রয়োজন হয়। তো এবার একটু আসি, এরপরে হচ্ছে টার্গেট হোস্ট। একটু খেয়াল করে দেখেন, যে সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করা হচ্ছে তা কাস্টমার ইন্ডের হোস্ট মেশিন ইনস্টলের বিষয়টি সময় রেখে ডিজাইন করা দরকার। এখন কোনো কারণে ধরেন আপনি একজন ইউজার, আচ্ছা আপনার ধরেন আপনি কোনো কারণে বললাম যে আপনার মানদত্ত আমলের আমি একটা 2003 এর একটা পিসি ইউজ করি, তাই না? কথা বোঝা যাচ্ছে? মাঝে মধ্যে একটু আওয়াজ দিয়ে। জি স্যার, বলেন স্যার। আমি আচ্ছা ঠিক আছে স্যার। 2003 এর একটা পিসি ইউজ করতেছি, হ্যাঁ। হ্যাঁ। 2003 যখন একটা পিসি ইউজ করতেছি, এই পিসিটা কি কাজ করবে? এখন এই পিসিকে যদি আমি এখন চিন্তা করি যে আমি উইন্ডোজ 10 না দিয়ে 7 দিব, সেটা কি সম্ভব এই পিসিতে? সম্ভব না স্যার। কোনোভাবেই সম্ভব না। তার মানে আমাকে টার্গেট হোস্ট করতে হবে। দেখেন, আমি যে সফটওয়্যারটা তৈরি করব, আমি দেখব যে আমার হোস্ট যা আছে তার আসলে কি আছে, তাকে কি আমি এখন চিন্তা করলেই তো আমি তাকে পারি না যে আমার তার হচ্ছে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তাকে আমি i7 কনফিগারেশনের পিসি কিনে দেওয়ার তার সামর্থ্য নাই, তাহলে তার কস্টিং আরো বেড়ে গেল। আমি এমন একটা সফটওয়্যার তৈরি করলাম যে সফটওয়্যারের জন্য সে আরো এক্সট্রা 30,000 টাকা খরচ করলো বা 60,000 টাকা খরচ করলো, সেটা কিন্তু সম্ভব না। আমাকে সফটওয়্যারটা তৈরি করতে হবে তার এনভায়রনমেন্ট দেখে, যে সে কি ইউজ করতেছে, সে কি 7 ইউজ করতেছে না সে কি 2003 এর এক্সপি ইউজ করতেছে, সেটা দেখে আমাকে আমার সফটওয়্যারটা তৈরি করতে হবে। এই জন্য এটাকে বলা হয়েছে টার্গেট হোস্ট। তাহলে বর্তমান সময়ে শুধুমাত্র টার্গেট মেশিনে কাজ করার বিষয়টি বিবেচনা করে সফটওয়্যার ডিজাইন করা অসম্ভব ব্যাপার। ক্লিয়ার? তার মানে এটা আসলে জি স্যার। টার্গেট হোস্ট করে আসলে এখন অসম্ভব ব্যাপার, আগে এটা দেখা হতো, কিন্তু এখন ধরেই নিয়েছেন। যেমন কিছুদিন আগে 2008 বলেন 2007 এর সকল আপডেট বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট, এটা তো আমরা সবাই জানি, তাই না? এটা সবাই জানি। মাইক্রোসফট 2007 2008 এর সকল আপডেট বন্ধ করে দিয়েছে। তার মানে কি আমার আর টার্গেট মেশিনে জি স্যার। করতে হবে না, আমাকে আমার মতো করেই সফটওয়্যার এখন ডিজাইন করতে হবে, যেটা আগে চিন্তা ভাবনা ছিল। আচ্ছা, একটু পর যদি লাইন কেটে যায় তো আবার একটু রিকানেক্ট হবেন সবাই, ঠিক আছে? লাইন কেটে গেলে আবার Okay. রিকানেক্ট হবেন। ওকে স্যার। জি স্যার। জি স্যার। যদি লাইন কেটে যায় রিকানেক্ট হবো, এটা বলছি।
আচ্ছা, সবার রোল নাম্বার গুলো দিয়েছেন তো, তাই না? জি স্যার জি স্যার আবার একটু সবাইকে, আপনাদের যেহেতু আপনারাই সবচেয়ে এখানে বড় গ্রুপ আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের, একটু কথা বলি যেটা আগামী, যেটা হচ্ছে আমাদের কাছে অলরেডি বোর্ডের কিছু কাগজপত্র চলে আসছে, যেটাতে আমরা অলরেডি দিয়েছি কত পর্যন্ত ক্লাস হয়েছে। তবে এইটুকু মনে রাখেন যে এটা আল্লাহর রহমতে যদি এরকম হয়, আগামী মাসে আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে ভাই, এটা কনফার্ম। ক্লিয়ার? অনলাইনে না, কলেজেই হবে। অনলাইনে স্যার না, কলেজেই হবে, পরীক্ষা কলেজেই হবে। এক্ষেত্রে হচ্ছে হয়তোবা আমাদেরকে হাতে আর 10-15 দিন সময় দিতে পারে, এর বেশি সময় দিবে না আগামী মাসে, যেটা আমরা যেভাবেই দেওয়া হয়েছে। তো পরীক্ষাটা হয়ে যাবে, এটা ফেক না, কোনো কিছুই না, এখন অরিজিনাল কথাবার্তা। হয়তোবা আল্লাহ না করুক 25 তারিখের আগেই হয়তোবা নোটিশ বা কোনো ঘোষণা আসতে পারে। তো সবাই যতটুকুই যা করছেন বা পড়াশোনা হয়েছে একটু মনোযোগ দিয়ে পড়েন আর কি। স্যার আমাদের কলেজেই হবে পরীক্ষাটা? হ্যাঁ, কলেজেই পরীক্ষা হবে, অন্যান্য কলেজে হয়তোবা ওই যে বললাম ইন্টার পরীক্ষার রুটিন 25 তারিখে দিয়ে দিবে। স্যার আমি একটু কথা বলতাম স্যার। হ্যাঁ, বলেন। সবাই তো শুনতে পাচ্ছি, তাই না? জি স্যার কোনো কারণে স্যার। মনে হয় 40 মিনিট পার করে আমাকে টাইম দিল আর কি। যাই হোক, যতক্ষণ আছে আমরা একটু দেখি কতটুকু কি দেখা যায়। তো এটা একটু দেখতে থাকেন, যেটা এই অধ্যায় থেকে আর কারো কোনো প্রবলেম আছে কিনা। আমাদের অধ্যায় মাত্র যদি আমরা নবম অধ্যায় কমপ্লিট করি, আর 3টা অধ্যায় আছে, আমি আবার রিপিট করব, অধ্যায়গুলো আবার রিপিটে চলে যাব। ক্লিয়ার?